বাঁদিকে জায়গা আছে তো? থাকবে, ঠিক আছে। গ্যাপ দেখুন কোথা দিয়ে বার করতে হচ্ছে গাড়িকে। এত কিছু জ্ঞান দেওয়ার পর এখন আনারস টেস্ট করার পালা। ফাটাফাটি খেতে আনারসটা, ফাটাফাটি। আর আজকের পর থেকে সমস্ত ট্রাভেল ব্লগারদের আমার তরফ থেকে হ্যাটস অফ। আজ আমি বুঝতে পারছি ট্রাভেল ব্লগ করতে গিয়ে যে কতটা খাটনি খাটতে হয় একটা ঠিকঠাক ফুটেজকে প্রেজেন্ট করার জন্য। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম তুরুক। টাইম হয়েছে এখন 10টা 25। বেরোনোর প্ল্যানিং ছিল সকাল 8টায়, আর হয়ে গেছে এখন 10টা 25 বিকজ অফ এই হচ্ছে সিচুয়েশন। অনেকক্ষণ ধরে তাড়া মেরে মেরে ওকে রেডি করেছি। আজকের প্রোগ্রামটা একটু বড় আছে, মানে এখান থেকে আমরা প্রথমে যাব যোগীঘাট, তারপর ওখান থেকে মংপু দেখে আমরা আজকে নাইট স্টে করবো মালদাতে। আর যারা কালকের ভিডিও দেখোনি মনে করে আগের দুটো এপিসোড দেখে নিও, নাহলে আজকের এপিসোডের সাথে কোনো লিঙ্ক করতে পারবে না। কালকে একটা অ্যামেজিং আমাদের রোড মানে ট্রেকিং হয়েছে 1.5-2 ঘন্টার। বন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা খুঁজে বার করেছিলাম কালকে একটা মনেস্ট্রি, দারুণ জায়গা, পুরো জঙ্গলের মধ্যে। আমি আর অনিশা শুধু দুজন মিলে ঘুরে বেরিয়েছি। মনে করে আগের এপিসোডটা দেখে নিও, আমি লিঙ্ক আই বাটনে দিয়ে দিচ্ছি তোমাদের। আর আজকের ওয়েদার দেখো, বাইরের ওয়েদারের অবস্থা এই হচ্ছে আজকের ওয়েদার। আজকে কিন্তু বেশ মেঘলা করে আছে। এই সাইডে তো পাহাড়ের চূড়ায় একদম মেঘ হয়ে আছে, রোদ আপাতত ওঠেনি, তবে একটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ের মধ্যে। যদি হয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা আর কি। যাই হোক, আর দেরি করবো না, তাড়াতাড়ি লাগেজগুলো নেব, গাড়িতে লোড করব আর শুরু করব আজকের রোড ট্রিপ। হোমস্টে থেকে বেরোনোর সময় দাদারা আমাদের উত্তরীয় পরে সম্বর্ধনা জানাচ্ছে। থ্যাংক ইউ। ভালো থাকবেন আপনারা, আবার দেখা হবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আসলাম, খুব ভালো একদম আপনারাও ভালো থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের ট্রিপ। শুরু করলাম আজকে তারামায়ের নাম নিয়ে আমাদের জার্নি। প্রথম হল্ট আমাদের যেখানে হবে সেটা হচ্ছে যোগীঘাট, যেটার ডিস্টেন্স এখান থেকে মোটামুটি 18 কিলোমিটার মতো দেখাচ্ছিল। এস্টিমেটেড টাইম 1 ঘন্টার কিছু আগে। আর দেখা যাক, তবে আমি যেটুকুনি খবর নিলাম যোগীঘাটের আগে নাকি এখানে কোথাও লেপচা ফলস বলে কোনো একটা জায়গা আছে, যেটার জন্য আরও 1.5 কিলোমিটার ট্রেকিং করে উঠতে হবে। আমি জানি না সেটা রাস্তায় পাবো কি পাবো না, তবে চেষ্টা করব কভার করার। যদি পাই অবশ্যই ভিডিওতে শেয়ার করছি। হোমস্টে থেকে যোগীঘাট যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর, একদম গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা যাচ্ছে। কিন্তু তার থেকেও বেশি ভালো লাগলো আজকের একটা জিনিস, যেটা হলো এর আগে আমরা অনেক হোমস্টেতেই ঘুরেছি, সেগুলো তোমাদের সাথে সব শেয়ারও করেছি। আগে ইউটিউবে দেখতাম যারা যারা ট্রাভেল ব্লগ করতে গেছে তাদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়েছে, কিন্তু এই জিনিসটা আমাদের ভাগ্যে এখন অবধি জোটেনি। এই ফার্স্ট টাইম হিলিডে হোমস্টে থেকে আমাদের উত্তরীয় দিয়ে বরণ করলো। সত্যি বলছি দারুণ লেগেছে, কিন্তু যেহেতু লাইফের ফার্স্ট টাইম এটা দারুণ অনুভূতি হয়েছে। আর হিলিডে হোমস্টের মালিককে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সম্মান দিয়ে ওনাদের হোমস্টে থেকে বিদায় জানানোর জন্য। তোমার কেমন লাগলো? বেশ ভালো লাগলো। প্রথম অ্যাওয়ার্ড পাওয়া, প্রথম প্রাইজ পাওয়া যেরকম লাগে ঠিক সেরকম টাইপের লাগলো। পাহাড়ের মধ্যে গাড়ি খারাপ এমন জায়গায় হয়, অবস্থা দেখুন, পাস করানো মুশকিল হয়ে যাবে।
বাঁ দিকটা দেখো, বাঁ দিকটা দেখো, ক্যামেরা আমাকে দেখো, বাঁ দিকের রাস্তা দেখো। জায়গা আছে কি ঢালু? আর সে ঢালু থাক, আশা করি লাগবে না, চুন চুন জায়গা দিয়ে বেরিয়ে যাবে। চলো চলো চলো। দাঁড়াও, বাঁ দিকে জায়গা আছে তো? হ্যাঁ, থাকবে, ঠিক আছে। গ্যাপ দেখুন কোথা দিয়ে বার করতে হচ্ছে গাড়িকে। কেউ নেই গাড়িতে। এই বুলেরো খারাপ হওয়ার জায়গা পাও না আর। গাছ গজিয়ে গেছে, খারাপ হয়ে গেছে। গাছ গজিয়ে না, ওটা সিম্বল। না হয়ে গেছে। এবার সামনের রাস্তাটা দেখো, সারাক্ষণ মাইন্ড অ্যালার্ট রাখতে হবে এই রাস্তা গাড়ি চালাতে গেলে। এই দেখো, ঢালু দেখো কতটা শুধু। আমরা এসে পৌঁছেছি যোগীঘাট ব্রিজের একদম সামনে। এবার শুধু ব্রিজটা ক্রস করার পালা। ওপারে যাই, ব্রিজের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে। বাহ, এই হলো যোগীঘাট ব্রিজ। আর ওই সাইডটাতে আছে পুরনো ব্রিজটা। এই রাস্তা হচ্ছে যোগীঘাট ব্রিজের নিচে যাওয়ার রাস্তা, মানে একদম নদীর সামনে পৌঁছাতে পারবে। এই হলো ব্রিজ। আমরা ওই সাইডের ওই পাহাড়ের কোনো এক ফাঁক থেকে এসছি, এসে ব্রিজ ক্রস করলাম, করে এই বাঁ দিকটায় হচ্ছে গাড়ি পার্কিং। ওই দূরে লাল গাড়িটা হচ্ছে আমার, ওখানে পার্কিং করে রেখেছি। আর এখন চলেছি নদীর সামনে। চলে এসছি আমরা এখন ব্রিজের সামনে। এই সরো, পুরো স্ক্রিন গার্ড করে হাঁটে। চলে এসছি আমরা এখন ব্রিজের সামনে। এই হচ্ছে ব্রিজের নিচটা, আমি নেমে দেখাচ্ছি আরো ভালো করে। রাস্তা একটু এবড়ো খেবড়ো, যা হয় নদীর ধারের রাস্তা। তবে এখানে কিছু একটা পুজো টুজোর ব্যাপার চলছে এখানকার লোকাল লোকদের, যেরকম আমাদের বাঙালিদের নদীর পাড়ে বসে বা গঙ্গার পাড়ে বসে কাজ হয়, ওনাদেরও কিছু একটা এরকম কাজ চলছে। এই হলো ব্রিজের নিচের ভিউ। পুরনো ব্রিজটা কিন্তু বেশ ভয়ঙ্কর, মানে আর কিছু করার নেই, হেঁটে গেলেও মনে হয় ভেঙে পড়বে, এতটাই খারাপ অবস্থা এখন। জল বয়ে যাওয়ার শব্দটা আসছে এই জায়গা থেকে, ওই যে ওইখান থেকে। চলুন আমি জলের সামনে নিয়ে যাই একদম। ওই সাইডটায় আছে হালকা খরস্রোতা, আর এই জায়গাটায় একটু ডিপ, কিন্তু একদম কাঁচের মতো ছবিওয়ালা জল। ওই জলটা দেখে চান করতে ইচ্ছে করছে। কিন্তু এই পুচকাকে হয়তো আপনারা চিনবেন, একবার দেখা হয়েছিল পুচকের সাথে আমাদের শিটংয়ের প্রথম এপিসোডে। শিটং 2-তে এনারাই ছিল, আবার এসে যোগীঘাটে ওনাদের সাথে আমাদের দেখা হয়েছে। জলটা কিন্তু দারুণ না? কোন দিকে? এদিকটা? হ্যাঁ, না না ভিজো না এখন। আরে আমি জুতোটা খুলে ফেলছি। আর এখন যেও না। তুমি ওই দেখো ওখানে মাছ। তো তুমি কি মাছ ধরবে? না না, মাছ ধরবো কেন? তাহলে ওই দেখো কি সুন্দর। কি খবর স্যার আপনার? বলো ও স্যার, দিয়ে বসে রয়েছে। এই যে কি বলছো? স্যার এখন নিজের খেলায় মগ্ন। এদিকে তাও, এদিকে তাও। এদিকে জলটা এমন কাচের মতো না, ওইখানে হেঁটে চলে যাচ্ছে। আবার অন্যদিকে তাকাচ্ছে না, টাকা কেমন? এদিকে দেখো। এইদিকে তোমার কেমন লাগছে বলো, নদীটা কেমন লাগছে? কেমন লাগছে নদী? ভালো লাগছে? জোরে গলার আওয়াজ জোরে। এটা আর অ্যাপেল নয়, আনারস। একে ওকে এইগুলোকে সামলানো পসিবল। আর এই হচ্ছে ঢেঙ্গি। একে দেখুন জুতো খুলে নেমে পড়েছে। ঠান্ডা খুব। আর বেশি দূরে যাবে না। এই দুটো বাচ্চাকে তবু সামলে নেওয়া যায়, একে সামলানো খুব ক্রিটিক্যাল, খুব। হয়ে গেছে, চলে আসো। পুরো স্বচ্ছ ওই জায়গাটা পুরো স্বচ্ছ, একদম নিচে নিচ দেখা যাচ্ছে। চলো এবার অন্য জায়গায়। হ্যাঁ হ্যাঁ, টিং টিং হয়ে গেছে, এবার চলো। আরে দাদা, জুতো পরো, জুতো পরো। ওটা তোমাকে জলে রাখলে বসেই থাকবে। চলো এবার রবীন্দ্রনাথ ঠাকুর ডাকছে আমাদের। যোগীঘাট ব্রিজ আমার গাড়ি করে ঘুরে মন সন্তুষ্ট হয়নি, তাই এখন পায়ে হেঁটে একবার দেখতে এসছি।
ব্রিজের ওপরটা, নিচটায় লোহার চাদর বসানো, আর এই হলো ওপরটা। পুরনো ব্রিজটা দেখাচ্ছি দাঁড়াও ভালো করে। হুম, এই হলো পুরনো ব্রিজটার কন্ডিশন। দেখো পুরো ভগ্ন প্রায়, ভাবলেও কিরকম লাগে না, এইটা কোনোদিন এখানকার মেন ব্রিজ ছিল, সমস্ত লোক এটা দিয়েই যাতায়াত করতো। আজ তার অবস্থা দেখো, যা তা হয়ে আছে। दादा मोमो छोड़ के और क्या क्या बनाते हैं आप? वेज मोमो, चिकन मोमो, ये आलू मिमी। आलू मिमी, पुचका, आलू मिमी खेत डेलो पार्क में। ये जो खा रहा है ना, हाँ वही आलू मिमी। अच्छा, तो एक आलू मिमी भी बना दीजिए, टेस्ट करके देखते हैं आलू मिमी कैसा होता है। ओके, मोमो निकाल दो सर, गरम। हाँ हाँ मोमो तो दीजिए, एक प्लेट मोमो दीजिए, एक प्लेट आलू मिमी दीजिए। রেডি হয়ে গেছে আমাদের যোগীঘাটের চিকেন মোমো, শুধু টেস্ট করার পালা এখন। এই ট্রিপের এখন অবধি সেরা মোমোটা। আর এরপর অর্ডার দেওয়া আছে আলু মিমি নামে একটা ডিশ, সেটাও ট্রাই করবো কীরকম খেতে। আচ্ছা, এবার মিক্সড করব আর টেস্ট করব আলু মিমি, দেখি কীরকম। ভালো, ডেলো পার্কের থেকে বেটার। দিবি তো রে, খেয়ে দেখো। কটা বলেছিস বাবাই? এক প্লেটই বলেছি। এমন ছিল একটা নরম রেখে দিয়ে ডানাটা উঠিয়েছে খালি। কি বল তাহলে? ডেলো পার্কের থেকে বেটার, ঠিক আছে, ভালো লাগলো টেস্টটা। যোগীঘাট আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। টাইম হয়েছে এখন 12:03, আর আমরা এখন চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মংপোর বাড়ি দেখার উদ্দেশ্যে। চলে এসেছি আমরা এখন মংপুতে, রবীন্দ্র ভবনের একদম সামনে। এই হচ্ছে রবীন্দ্র ভবনের গেট, আর খুব কষ্ট করে পার্কিং করেছি আমি এই জায়গায়, রাস্তা থেকে প্রায় জঙ্গলের ওপরে তুলে। শুরুতেই যেটা দেখে মন ভরে গেল সেটা হচ্ছে সামনের এই ট্রি হাউসটা। জানি না উঠতে দেয় কিনা, কিন্তু ব্যাপক লাগছে এখান থেকে দেখতে ট্রি হাউসটাকে। এই হলো এন্ট্রি গেট, আর এন্ট্রি করেই বাঁ হাতে রাখা আছে রবি ঠাকুরের একটা মূর্তি। তবে এই হলো পুরো জায়গাটা, আর মনে হয় অফ সিজন থাকার জন্য এখন ভিড়ও কম, কারণ ম্যাক্সিমাম দোকান কিন্তু সব বন্ধ হয়ে আছে। আমি জানি না এগুলো আদৌ দোকান বা অন্য কিছু কিনা, এটা মনে হয় দেখুন একটা অফিস রুম টুম হবে। সমস্ত কিছুই বন্ধ, খুব একটা লোকজন নেই এখন ভেতরে। 25 টাকা করে এখানে এক একজনের টিকিটের চার্জ করলো, দুটো টিকিট 50 টাকা। এই হচ্ছে ভেতরে টিকিট কাউন্টারটা। ওনাদেরকে জিজ্ঞেস করলাম ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউ কিনা, বললো আপনারা বাইরে সমস্ত কিছু করতে পারেন, বাট ঘরের মানে মিউজিয়ামের ভেতরে কিন্তু ফটো এবং ভিডিও দুটোই প্রহিবিটেড আছে। বাড়িটার ভেতরে আমরা এতক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছিলাম, সমস্ত খুঁটিনাটি জিনিসগুলো দেখছিলাম। যেমন ওনার ঢুকেই একটা চেয়ার রাখা আছে, যেখানে উনি বসে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেন। তারপর ঢুকেই বাঁ দিকে গিয়ে ডান হাতের প্রথম ঘর, যেখানে একটা ছোট্ট খাট রাখা আছে, ওনার মূর্তি বসানো আছে, যে খাটে উনি শুতেন। পাশের ঘরে একটা টেবিল এবং চেয়ার রাখা আছে, যেখানে বসে উনি বিভিন্ন ছবি আঁকতেন, রচনাবলী লিখতেন। এবং এই সমস্ত ছবি আঁকার জন্য যে সমস্ত রঙের দরকার ছিল, প্রাকৃতিক রং তখনকার সময়, সেই সমস্ত প্রাকৃতিক রঙের ডিব্বাগুলোও দেখুন কি সুন্দর যত্ন করে এখনও অবধি রেখে দিয়েছে। ওনার শরীর খারাপ চলাকালীন কিছু মেডিসিন উনি নিতেন, সেগুলো এখনও অবধি রাখা আছে। অন্যান্য ঘরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাওয়ার্ডের ছবি, বিভিন্ন গ্রন্থাবলী, অনেক কিছু জিনিসগুলো
সমস্ত কিছু সংরক্ষণ করে এই মিউজিয়ামে ওনারা রেখে দিয়েছেন। যদিও আপনারা ভালো করেই জানেন পড়াশোনার থেকে আমি 10 হাত দূরে থাকি, তবুও ঘরটার মধ্যে ঢুকে মানে ওনার চান করার জায়গাটা বিশেষ করে যখন আমরা দেখলাম, মানে গায়ের মধ্যে না একটা আলাদা শিহরণ কাজ করছিল যে আমি যে জায়গাটা আজকে দাঁড়িয়ে আছি, যে স্নানাগারটা আমরা দুজন দেখছি, আজ থেকে বহু বছর আগে এই জায়গাটাতেই রবীন্দ্রনাথ ঠাকুর বসেছিলেন। মানে তখন কে কোথায় ছিল কেউ জানে না, কিন্তু এই জিনিসটা না একটা অদ্ভুত ফিলিংস হলো মানে ভেতরে ঢুকে। সব মিলিয়ে খুব সুন্দর লাগলো, খুব সুন্দর। মানে এখানে গুরুদেব বসে স্নান করতেন, তারপর এইখানে চেয়ারে বসতেন, আঁকতেন, এই খাটটায় শুতেন, এগুলো না ভাবতেই কিরকম একটা লাগে। হ্যাঁ, এই জিনিসটা সমস্ত কিছু দেখে যখন আমরা বেরোচ্ছি তখন এখানে একজন লোকাল লোক ছিল, উনি বলল যে 1995 সালে কার ডাকে এসেছিল যেন বললো, মৈত্রী দেবীর ডাকে উনি 4 বার টোটাল এই বাড়িতে এসেছিলেন এবং সেই সময় অনেক কিছু গ্রন্থাবলী রচনা, ছবি আঁকা, বিভিন্ন যেগুলো আপনাদের আমি এখন দেখালাম, সেগুলো সমস্ত কিছু সংরক্ষণ করে রাখা আছে। রিকোয়েস্ট আপনাদের একটাই, বিশেষ করে যারা বাঙালি হন তাদেরকেই, এই পথে আসলে ওই 25 টাকা খরচার ভয় চলে যাবেন না। অনেক সময় অনেক আজে বাজে খরচা আমরা করে ফেলি, কিন্তু বিশ্বাস করুন আমিও এসব মিউজিয়াম দেখতে একদম পছন্দ করি না। লেখা, গ্রন্থ, কবিতা এসব আমার কাছে ভয়ের কারণ, কিন্তু এই 25 টাকা খরচা করে একবার দেখবেন, মন ভরে যাবে আপনাদের, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে ভেতরটা। শুরু করছি মংপু থেকে আমাদের জার্নি। টোটাল 303 কিলোমিটার। জিপিএসে সেট করে দিয়েছি আমাদের মালদার হোটেল, সেটা হচ্ছে পারমিতা হোটেলটা, যেটা আমি প্রতিবারই থাকি আর কি। এখান থেকে বেরোনোর সময় যাবো তো মালদা, কিন্তু সেটা হচ্ছে ভায়া সেবক রোড, কাজেই যাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি সেবক রোডের এখন কি কন্ডিশন আছে। আর তার সাথে আরেকটা খুব ভাইটাল জিনিস, আমি জানি না সেটা দেখাতে পারবো কি না, সেটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস। আমি ভিডিও শুরুতেও বলেছিলাম যে রায়গঞ্জ বাইপাসটা আসার সময় আমরা তো ওর ওপর দিয়ে চলে এসেছি, খুলে দিয়েছিল, যাওয়ার সময় যেতে দেবে কিনা সেটাই দেখার এখন। তো চলো আর কথা বাড়াবো না, এনজয় করো সামনের রাস্তা। আপনারা হয়তো ভিডিওটা দেখার পরে ভাবছেন যে প্রথমে আমি যখন মংপুতে ঢুকলাম তখন বললাম ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড করা, তা সত্ত্বেও আমি কিভাবে ফটোগ্রাফিটাকে করলাম বা ভিডিও কি করে রেকর্ড করলাম। সেটার কারণ হচ্ছে আমি যখন ওখানে ঢুকেছি, ঢোকার সময় আমাকে টিকিট কাউন্টারে আমি জিজ্ঞাসা করলাম নিজেই যে করা যাবে, তো বললো না। এবার ভেতরে ঢুকে দেখি যত লোক ছিল সবাই ভিডিও করছে আর ফটো তুলছে। তো এরকম একটা জায়গায় এসে যদি একটু ভিডিও না তুলে নিয়ে যেতে পারি নিজের স্মৃতির জন্য, নিজের ভালো লাগে, তো সেই জন্য রিস্ক নিয়ে আমিও ভিডিও করে নিলাম। দেখলাম কেউ কিছু বললো না, স্যাট করে ভিডিও করে ফ্যাট করে পালিয়ে এসেছি ওই জন্য। ফুল ট্যাঙ্ক হবে অটো কাট অব দিয়ে। এখানে তেলের রেট 103 টাকা তেল। দেখি কত টাকার তেল ঢোকে, মানে পাহাড়ে এক্স্যাক্ট কত খরচা হয়েছে আমাদের তেলের, এটার হিসাবে বেরোবে। ট্যাঙ্ক হয়ে গেছে আবার ফুল। সেবক পেট্রোল পাম্প থেকে আমি একবারে তেল লোড করে নিলাম। টোটাল পাহাড়ের ট্রিপে মানে শিলিগুড়ি থেকে বেরিয়ে পাহাড় ঘুরে আবার সেবক পেট্রোল পাম্প অব্দি আমার টোটাল তেল লাগলো 1190 টাকা। সস্তাতে হয়ে গেছে।
এই হচ্ছে আমাদের যারা যারা ট্রাভেল ব্লগার আছে তাদের লাইফের অবস্থা। আমি এখন এসে দাঁড়িয়েছি ঘুষপুকুর টোল প্লাজার ঠিক সামনে, ডালখোলা এখান থেকে 90 কিলোমিটার দূরে। এখনো এই পাশে গাড়ি দাঁড় করিয়ে রেখেছি। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে আমাদের, কারণ টাইম হয়েছে এখন 4টে। আর আমি যদি এখন লাঞ্চ করতে বসি, আমি জানি তোমাদেরকে ডালখোলা মানে রায়গঞ্জ বাইপাস দেখানো পসিবল না। তাই বাধ্য হয়ে এখানে দেখলাম এক দাদা আনারস বিক্রি করছে। আজকে দুপুরের খিদেটা তাই শুধুমাত্র আনারসের ওপরেই মেটাবো, যাতে তোমাদেরকে রায়গঞ্জ বাইপাসটা ভালোভাবে দেখাতে পারি। কাজেই হয়তো তোমরা যারা বাড়িতে বসে ব্লগ দেখো, তোমরা ভাবো হয়তো কি সুন্দর যাচ্ছে আসছে ঘুরছে ব্লগ বানাচ্ছে, আসলে কিন্তু ব্যাপারটা সেটা নয়। আমি বলে না, আমি তো খুব ছোট্ট ক্রিয়েটার, মাঝে মধ্যে ভিডিও করি, কিন্তু ইউটিউবে যারা বড় বড় ট্রাভেল ব্লগার আছে তারা কিন্তু এই এক একটা ভিডিও বানানোর জন্য প্রচুর পরিমাণ কষ্ট করে। কত হলো দাদা আপনার? 30 টাকা। এখানে 100 টাকা আছে, হাত থেকে নিয়ে নিন। এই যে, তো তারা কিন্তু প্রচুর কষ্ট করে এক একটা ভিডিও বা এক একটা কন্টেন্ট রেডি করে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাই সবসময় যে কোনো প্রফেশন হোক বা যাই হোক না কেন, অলওয়েজ রেসপেক্ট। এত কিছু জ্ঞান দেওয়ার পর এখন আনারস টেস্ট করার পালা। ফাটাফাটি খেতে আনারসটা, ফাটাফাটি। জাস্ট 30 টাকা নিল। দাদা ব্যাপক খেতে, ব্যাপক। থ্যাংক ইউ এত ভালো আনারস খাওয়ানোর জন্য। দারুণ খেতে আনারসটা, দারুণ। আহা হা। চলুন এবার এগোনো যাক রায়গঞ্জের বাইপাসের দিকে। না এই দেখো, এটা এখনো বন্ধ রেখেছে, বাইক ছেড়েছে, যাওয়ার পথ এখনো ছাড়েনি। কিন্তু আমি লরি এদিক দিয়ে যেতে হ্যাঁ, কিন্তু অন্য দিক দিয়ে ঢুকেছে। আসার পথটা ছেড়েছে, যাওয়ার পথটা ছাড়েনি। ওই যে সব আমার পেছনে লরিগুলো সব আসছে। সেদিনকে হয়তো রংওয়ে দিয়ে ঢুকিয়েছিল কিছু। যাওয়ার পথ এখনো ছাড়েনি বাস। দেখো তো ডান দিকে কি বাইপাস যাওয়ার রাস্তা ছেড়েছে বলছে? তো 70 মিটার। তাহলে মনে হয় এখান থেকে ওঠাচ্ছে। দেখি 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 দেখি, খুব ভালো হয় তাহলে। না না, ওটা দিয়ে তো পুরনোতে উঠবে। দেখি চলো কি হয়, ছেড়েছে না ছাড়েনি দেখি। অ্যাকচুয়ালি যাওয়ার রাস্তাটা ছিল আগে বাঁ দিক দিয়ে, যেটা রায়গঞ্জ সিটির ভেতর দিয়ে যায়, আর আমরা ঢুকেছি এই বাইপাসের রাস্তাটায়। এবার জানি না এখনো বাইপাস এদিক দিয়ে উঠতে দেবে কিনা। দেখো একটা বাইক ওদিক দিয়ে এলো, উঠতে পারো হয়তো। জানি না এখনো ছেড়েছে কিনা, একবার জিজ্ঞাসা করে নি। দাদা যাওয়ার পথটা ছেড়েছে মালদা? কোন ডান সাইড দিয়ে? ডান সাইড দিয়ে মানে রং হয়ে দিয়েছে? আচ্ছা, থ্যাংক ইউ। দেখেছি, ঠিক দেখেছি। এই জায়গা থেকে আমরা উঠছি রায়গঞ্জ বাইপাসে। বস প্রচুর জোর টেনেছি, বিশ্বাস করো। তোমাদের এই বাইপাস দেখাবো বলে যে আমি কিভাবে এসছি আমি আর অনিশাই জানি।
এই হচ্ছে রায়গঞ্জ বাইপাস। দেখতে থাকো বাইপাসের ফুটেজ। দারুণ করেছে রাস্তাটা, দারুণ। বাঁদিকের ব্রিজটা এখন বসাচ্ছে, রেডি করছে, আর এটা রেডি হয়ে গেছে অলরেডি। Next left onto Raigans Bypass Road. কেমন লাগলো রায়গঞ্জ বাইপাস অবশ্যই সেটা কমেন্টসে জানিও। এমনভাবে বলছি যেন রায়গঞ্জ বাইপাস আমি বানিয়েছি। কেমন লাগলো রায়গঞ্জ বাইপাসের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টসে জানিও। আর আজকের পর থেকে সমস্ত ট্রাভেল ব্লগারদের আমার তরফ থেকে হ্যাটস অফ। আজ আমি বুঝতে পারছি ট্রাভেল ব্লগ করতে গিয়ে যে কতটা খাটনি খাটতে হয় একটা ঠিকঠাক ফুটেজকে প্রেজেন্ট করার জন্য। যাই হোক, যারা তোমরা ট্রাভেল ব্লগ করছো, যাদের ট্রাভেল ব্লগ দেখে আমরা ইন্সপায়ার হচ্ছি এরকম ব্লগ করার জন্য, তাদের সবাইকে দিলসে স্যালুট। এখন এখান থেকে বেরোবো আর দৌড়াবো মালদার দিকে। চলে এসেছি আমরা মালদায়। আজকে আমাদের রাতের ডেস্টিনেশনে। টাইম হয়েছে এখন কটা বাজে তাও তো দেখতে পাচ্ছি না। 7:37। টাইম হয়েছে এখন 7:37। আর এই হচ্ছে বাঁদিকে পারমিতা হোটেল, যেটায় আমরা থাকবো। এর বাঁদিকেই গাড়ির পার্কিং আছে। এইখান থেকে আগে গাড়ি পার্কিংয়ে ঢোকাই, লাগেজগুলো নিয়ে ঘরে যাই, তারপর হচ্ছে কথা। পুরো গাড়ি পার্কিং করে হোটেলের রুমে আমরা ঢুকে গেছি অনেকক্ষণ। বারবারের মানে যতবারই আমি মালদার উপরে আসি এই হোটেলেই থাকি, তাই আলাদা করে আর রুম টুর কিছু দিলাম না। টাইম হয়েছে এখন 9:30। শরীরটা একটু আমার খারাপ হয়েছে, মানে একটু ঠান্ডা লেগে হালকা জ্বর এসছে, ওই জন্য একটু চোখ মুখ জ্বালা করছে, শরীরটাও ভাল লাগছে না। তাই ভিডিও আমি আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করলাম। এপিসোডটা কেমন লাগলো অবশ্যই জানিও, যারা পুরোটা দেখলে। ভালো লাগলে লাইক, নতুন হলে সাবস্ক্রাইব। কালকে লাস্ট ডে এই ট্রিপের। মালদা থেকে বাড়ি অবধি থাকছে একটা ভালো রোড ট্রিপ। আজকের জন্য সবাইকে টাটা। কালকে সকালে আবার দেখা হচ্ছে। এখন কোন মেডিসিনকে ঘুমোলে ঘুমাবে আর জ্বর যাবে সেটা একটু ক্যালকুলেশন করে সেই মেডিসিনটা খেয়ে ঘুম দেবো। টাটা, টাটা, গুড নাইট। গুড নাইট, টাটা।